সো আরেকবার ভিডিওতে স্বাগত। এটা হচ্ছে ইনটক 150 আমার। তো আজকে অফিস থেকে ফেরার সময় অনেকটা দেরি হয়ে গেল। নর্মালি আমি আরও আগে ভ্লগটা শুরু করি, মোটামুটি 7:30 মতন বাজে ইন্ডিয়ান টাইম, সন্ধ্যাবেলা। আর আজকে বলতে পারো শীতলতম দিন এখানে। তো রাত্রিবেলা এই রাস্তাটা একটু রিস্কি, কিন্তু একটু ফাঁকা থাকে বলে এই রাস্তাটাই চুজ করলাম। তা আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে ডেট হলো 28 ডিসেম্বরের 20 তারিখ। তো তোমাদের ওখানেও মনে হয় সে যেখানেই হোক ঠান্ডা তো নিশ্চয়ই পড়বে, ভালোই ঠান্ডা পড়বে। তো আগের ভিডিওগুলো তোমরা মনে হয় দেখেছো, কি আশা করি ভালোই লেগেছে। অনেক ধরনের ভিডিও দিয়েছি, রাইড রিভিউ, যারা বাংলায় ভিডিও চাইছে রাইড রিভিউ আলাদা করে দিয়েছি, এন্ড্রয়েডের শর্ট রিভিউ আলাদা করে দিয়েছি, ঠিক আছে। তো সেগুলো আশা করি তোমার ভালো লেগেছে। তো রাইড রিভিউয়ে একটু লম্বা হয়ে গেছিলো লাস্টে, বুঝতে পেরেছি, কিন্তু আসলে যেহেতু এডিটিং অতটা ভালো করতে পারি না বা এখনও স্টার্ট করিনি করা, তাই আমি এডিট করে আর বাদ দিইনি কিছু, যেটুকু ছিল ওটুকু রয়ই রেখেছি। খুব একটা খারাপ মনে হয়নি, তোমরা দেখেছো। বাট পারলে আর একটু লাইক টাইক দেবে, কমেন্ট করবে। ওটাই হচ্ছে তোমাদের সঙ্গে আমার ইন্টারাকশানের একমাত্র উপায়। কেননা তোমরাও আমাকে তো ডাইরেক্টলি তো চেনো না, আর আমিও তোমাদের চিনি না। তো ইন্টারকের থ্রুতেই আলাপ, এটা বলতে পারো। তো ইন্টারাকশান খুব জরুরি, যাতে মোটিভেশন পাওয়া যায় ভিডিও বানানোর। তা ব্যাংক জব তো বলেইছি হেকটিক, সেই কারণেই এই দেরি। বিভিন্ন রকম ব্যাপার স্যাপার থাকে। অনেকে বাইরে থেকে ভাবে যে খুব আরামদায়ক জব ব্যাংকের, একদমই না। প্রাইভেট ব্যাংকে তো অবস্থা আরোই খারাপ, আর গভর্নমেন্ট ব্যাংক তো ওই কাছাকাছি চলে গেছে প্রাইভেটের মতো। গভর্নমেন্ট বলে আর নেই, অনলি ফর প্রফিট মেকিং ব্যাংক আছে। তো যাই হোক, এসব ফ্রাস্ট্রেশন বাদ দাও, জব মানেই ফ্রাস্ট্রেশন থাকবে। এটাকে কথায় আসি। তো আগের ভিডিও তোমরা দেখেছো, যেটাকে একদম রোডে চালানো বলে সেরকমভাবে চালিয়েছি। রেস মোড বলো, হিন্দিতে রেস মোডে ভিডিওটা দিয়েছি, আর স্ট্রিট মোডেও হাই স্পিড ট্রাই করেছি, ঠিক আছে। তো এরকম রাস্তা বলে রাত হোক আর যাই হোক টানবে না, এটা হতেই পারে না। তো একটু টানলাম, যদিও এটা রিস্কি, টানাটা রিস্কি রাত্রিবেলা। কারণ হঠাৎ করে সামনে জানোয়ার, কুকুর, বিড়াল কিছু চলে এলে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আর যেহেতু এটা খুব হাই পিক আপ ভেহিকেল, মজা যেমন আছে তেমনি সাবধানতাও একটু অবলম্বন করা দরকার। একটু না, ভালোই সাবধানতা অবলম্বন করা দরকার। তো মোটর দেখলে একটু স্লো হয়ে যায়, কারণ আমার পেট্রোল পাম্পে একবার খুব বাজে এক্সপিরিয়েন্স আছে অ্যাক্সিডেন্টে। মানে যখন তখন তুমি সাবধান হলেও অবশ্য অ্যাক্সিডেন্ট হতে পারে, কারণ কেয়ারলেস পাবলিকের অভাব নেই। যারা নিজের কথা তো ভাবেই না, তোমার কথা ভাববে না। এই দেখো সামনে দেখেছো, কোনো ইন্ডিকেটার ছাড়াই ডান দিকে ঢুকে গেল, এই বাইকটার সঙ্গে অ্যাক্সিডেন্ট হতো এক্ষুনি। তো তোমাকে নিজেকেই দেখতে হবে। তা যাই হোক, আগের ভিডিওটা তোমরা দেখেছো, মোটামুটি 90 স্পিড টাচ করেছিলাম। হ্যাঁ, আমাদের এদিকে যেরকম রোড, ডায়মন্ড হারবার রোড যারা চেনো তারা নিশ্চয়ই বুঝতে পারবো, ডায়মন্ড হারবার রোডে 90 স্পিড টাচ করা মানে অনেক, মানে বেশি স্পিড এটা আর কি, বিশেষ করে স্কুটির পক্ষে, যেহেতু চাকা ছোট আর গিয়ারিংয়ের ব্যাপার নেই। তো তোমাকে একটু লং স্ট্রেচ না হলে তোমাকে হাই স্পিড তোলাটা মুশকিল, ঠিক আছে। তো হাই স্পিড তোলাটা মেন ব্যাপার না, মানে পারফরমেন্সের সময় কীরকম স্পিড তুললে কীরকম পারফর্ম করে ওটা দেখানোটা মেন উদ্দেশ্য ছিল আমার। আজকে ভাবছিলাম ব্লগ হয়তো শ্যুট করবো না, কারণ দেরি হয়ে গেছে, একটু চাপেও আছি, বাড়ি ফিরতে হবে, আর রাস্তা সবসময় রিস্কি। কারণ এই কালকেই ধরো ব্রাঞ্চের সামনে দিনের আলোয় অ্যাক্সিডেন্টে দুজন স্পট ডেড হয়েছে। বাইকের সঙ্গে মনে হয় যে বুলেরও থাকে পিক আপ, ওদের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়। তো রিস্কি, রাস্তা অলওয়েজ রিস্কি। কারণ তুমি সাবধানে চালালেও যে তোমার আশেপাশে আছে অনেকেই রাত্রিবেলা ড্রিঙ্ক করে চালায়, যেটা একদমই উচিত না। বাট ড্রিঙ্কিংটা এখন স্টাইল আর কি, ড্রিঙ্কিংটা এখন ফ্যাশন স্ট্যাটাসের মধ্যে পড়ে। আমি ড্রিঙ্কিংয়ের এগেনস্টে সেটা বলছি না, কিন্তু এখন আর কি মানে রেগুলার ড্রিঙ্কিং করাটা একটা ফ্যাশন স্ট্যাটাসের মধ্যে চলে এসেছে আমাদের জেনারেশন, বা আমাদের থেকে ওল্ডার বা ইয়াঙ্গার জেনারেশনের মধ্যে। সব থেকে বাজে হবে ইয়াঙ্গার জেনারেশনের মধ্যেও চলে এসেছে এটা, যে ড্রিঙ্কিং করাটাই মানে স্টাইল আর কি। ফরেন কান্ট্রিতে ওদের যেহেতু উইন্টার মানে শীতকালটা বেশি,
ওদের ড্রিঙ্কিং করার কারণ অনেক কিছু আছে, বাট যাই হোক এত জ্ঞান দিয়ে লাভ নেই, প্রসঙ্গ দিয়ে চলে আসি। তো হিন্দিতে আমি এর আগে একটা মাইলেজের ভিডিও, রেস মোড ট্রাই, স্ট্রিট মোড ট্রাই এগুলো করেছি। হিন্দিতে মাইলেজের একটা ভিডিও আমি আলাদা করে দিয়েছি, সেই মাইলেজটাই এখানে আমি আলাদা করে বাংলায় দিচ্ছি। তো তোমরা আশা করি ওটা দেখতে পাবে। 1244 কিলোমিটার, ঠিক আছে, 1250 কিলোমিটার ধরতে পারো। তা তোমরা নিশ্চয়ই দেখছো রাস্তাটা ঘুটঘুটে অন্ধকার, আমি হাইওয়ে চালাচ্ছি এখন। লাইটের থ্রো কীরকম অসাম, লাইটের থ্রো খুব সুন্দর। মানে তোমার মনে হয় না ফগ লাইটের দরকার আছে। হ্যাঁ, এখন বুঝতে বললাম যারা খুব লংয়ে যাবে আর একদম পুরোটাই অন্ধকার রাস্তায় ট্রাভেল, তারা করতে পারো ইউজ, বাট মানে লাগবেই বড় বড় এইচজি এইসব লাইটের লাগানো লাগবে? আমার মনে হচ্ছে না লাগবে, এটা আমার লাগছে না। লংয়ে গেলে লাগতে পারে। তো যাই হোক, সেটা পরের কথা। মাইলেজের প্রসঙ্গে আসি। এবার হিন্দিতে করেছি, এটা জাস্ট বাংলায় ভিডিওটা করব। তো মাইলেজের ব্যাপারে বলি, এনটর্ক ব্র্যান্ডটা মাইলেজের জন্যই দুর্নাম, মানে দুর্নামটা মাইলেজের জন্য, ঠিক আছে। এনটর্কের সব কিছুই লোককে জিজ্ঞেস করলে বলে হ্যাঁ হ্যাঁ দেখতে সুন্দর, হ্যাঁ লুকস তো খুবই সুন্দর, পিক আপ সুন্দর, এক্সস্টের সাউন্ড সুন্দর, হ্যাঁ সবই সুন্দর, কিন্তু হচ্ছে মাইলেজের কথা জিজ্ঞেস করলেই লোকে 90% লোক নেগেটিভই বলে যে এনটর্কের সব থেকে বাজে জিনিস হচ্ছে মাইলেজ। তো এটা তো কদিন আগে লঞ্চ হয়েছে এনটর্ক 150, এনটর্ক 125-এর কথাটাই আমি বলছি। যারা রেস এডিশন বা নর্মাল এডিশন চালাও, রেস এক্সপি ছাড়া, তোমরা নিশ্চয়ই জানো রেস এক্সপিতে পাওয়ারটা টর্কটা বেশি এনটর্কের, 125-এর কথা বলছি। কিন্তু তোমার যেটা নর্মাল এনটর্ক 125, সেই রেস এডিশন নাও, সুপার স্পোর্ট এডিশন নাও, ওতে পাওয়ারটা কিন্তু ফিক্সড। অনলি রেস এক্সপি এডিশনে পাওয়ার আর টর্কটা বেশি, তো ওটাতে মাইলেজ আরও কম নর্মাল এনটর্কের থেকে। আমার যেটা ছিল আমি বলি, তোমরা নিশ্চয়ই জানবে যে আমার ছিল হচ্ছে এনটর্ক 125-এর রেস এডিশন ব্ল্যাক অ্যান্ড রেডের মধ্যে যেটা আছে ওইটা। তো ওটার পাওয়ার বেশি না, ওটা এক্সপি তো না। তো ওটাতে আমি বলেছি, তোমরা বারবার এক জিনিস রিপিট করতে আমার ইচ্ছা করে না, যাই হোক বলে দিই, কেউ হয়তো এই ভিডিওটাই আমার ফার্স্ট দেখছো। আমার এনটর্ক 125 রেস এডিশন আমি 2021-এ কেনা BS6 গাড়ি ছিল। ওটাকে আমি অলমোস্ট 60,000-এর একটু কম কিলোমিটার চালিয়ে এই রিসেন্টলি 27 অক্টোবর ওটা এক্সচেঞ্জ করে এইটা নিয়েছি, এনটর্ক 150 নিয়েছি। ওটার দাম পেয়েছি আমি 38,000। টিভিএসের শোরুমেই আমি এক্সচেঞ্জ করেছি, এখান থেকে আমি নিয়েছি। তো দাম আর একটু বেশি হতো, বাট আমি মানে এটা নেওয়ার জন্য এতই পাগল ছিলাম যে অতটা বার্গেনিং করতে পারিনি ভালোভাবে। আর সেকেন্ড হ্যান্ড মার্কেটে জিএসটি রেট কমার পরে গাড়ির দামও একটু কমেছে, যেহেতু নর্মাল গাড়ির দামও কমে গেছে, সেজন্য আমি আর জোয়াজুরি খুব একটা করিনি, কারণ এটা ছিল না তখন, এত অ্যাভেলেবেল ছিল না। এখন যেমন তোমার শোরুমে গেলে হয়তো প্রায় দেখতে হবে এটা, আমি যখন কিনি তখন শোরুমে হয়তো একটা এসছে, ওটাই আমি তুলে নিয়েছি। মানে শোরুম থেকেই বলছিল যে অনেকের বুকিং আছে বেশ কজনের, আপনি যেহেতু বারবার বলছি, আর টিভিএসও রিকোয়েস্ট রেস করেছিলাম যাতে আমাকে আগে ডেলিভারি দেওয়া হয়, আমি আগে থেকে বুকিং করে রেখেছিলাম 5,000 টাকা দিয়ে। তো সেইখানে এই কারণে তখন বেশি বার্গেন করিনি, 38-এই ওটা ছেড়ে দিয়েছি। তো ওটাতে আমি মানে সবার মুখ থেকে শুনতাম যে এনটর্কে মাইলেজ কম, মাইলেজ কম, শুনে 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 আমি ভাবলাম যে যেহেতু আমার রোজ রাইডিং ভালোই হয়, তা আমি বললাম যে ঠিক আছে আমি টেস্ট করি, নিজেই টেস্ট করি বিভিন্ন রকমভাবে চালিয়ে। তা ওটাতে এতটা হাই পিক আপ ছিল না, মিথ্যা বলবো না, এটা অতিরিক্ত হাই পিক আপ স্ট্রিট মোডেই। আর রেস মোড তো তুমি হিন্দি ভিডিওটা দেখে থাকবে, রেস মোডে আলাদা বাংলা ভিডিও আমি দেবো কদিন পরে। মানে এক কথায় অসাম। মানে রেস মোডে তোমার থ্রটেলটা তোমার মনে হবে তুমি অন্য কোনো হায়ার রেঞ্জের মানে 300-350 সিসির বাইক চালাচ্ছ। রেস মোডে যা থ্রটেল রেসপন্স করেছে, অলমোস্ট রাইড বাই ওয়ার তোমরা যদি জেনে থাকো, রাইড বাই ওয়ার বলে জিনিস আছে, সামান্য হালকা থ্রটেলেই বাইক মুভ করে। তো সেইটা এটাতে অলমোস্ট সেরকম ফিল হয় রেস মোডে। ধরো সামনে একটা জেসিবি আছে, এই সরু রাস্তায় জেসিবি ঢোকা মানে অন্যান্য গাড়ির চাপ। তো এটাকে দেখি ক্রস করতে পারি নাকি, আশা করি ক্রস করে যাব, সামনে বাম্প আছে। তো ওটাতে আমি তোমার বললাম প্রায় 5 ইয়ার্সই রেখেছি, 60,000 কিলোমিটার চালিয়েছি অলমোস্ট। দক্ষিণ দিনাজপুর বাংলাদেশ বর্ডার থেকে শুরু করে সুন্দরবন অব্দি সব জায়গাতেই ওটা নিয়ে গেছি। খুব রাগেড, খুব টাফ, রাফ অ্যান্ড টাফ প্রোডাক্ট বাই টিভিএস। আর মাইলেজ প্রসঙ্গে বলি, মাইলেজ আমার মনে হয় আমার আগে 4 চাকাও ছিল টিয়াগো, তো ওটা তো আমি শুনতাম টাটার গাড়ি মানে ভারী ভারী গাড়ি, ওটাতে মাইলেজ কম হয়, কেউ বের করতে পারে না, তুমিও পারবে না বের করতে। তা আমি ওটাতেও 25-28 মাইলেজ বের করি হাইওয়েতে।
এটা তোমার চালানোর ওপরে, ঠিক আছে। ওটা তো ম্যানুয়াল ছিল আমার, গিয়ারিং ঠিকঠাক সময় করা, ক্লাচ ঠিক সময় ছাড়া, বারবার ক্লাচ প্রেস না করা, এগুলো হচ্ছে ম্যানুয়াল গাড়ির ক্ষেত্রে। আর অটোমেটিকের ক্ষেত্রে তোমার হচ্ছে মেন হচ্ছে থ্রটেলটাকে একটু কন্ট্রোলে রাখা, মানে বসেই সঙ্গে সঙ্গে ঘুরিয়ে দিলাম, পুরোটা মুচড় দিয়ে দিলাম, আবার সঙ্গে সঙ্গে ব্রেক মারলাম, আবার মুচড় দিলাম, আবার ব্রেক মারলাম, এইভাবে করলে মাইলেজ কমবেই, ঠিক আছে। সে তুমি যত সিসির ভেহিকেল নাও না নাও, হ্যাঁ, ভেহিকেলের মানে সিসিটার থেকেও বেশি হচ্ছে তোমার স্টাইলটা কীরকম সেটা ম্যাটার করে। তো আমি ওটাতে ওই জন্যই আমি প্রথম থেকেই মানে ওভারটেকিংয়ের সময়টা বাদ দিয়ে বাকি সময়টা পুরোপুরি থ্রটেল প্রেস করতাম না, মানে বসেই থ্রটেল ঘুরিয়ে দেওয়া, ওই জিনিসটা আমি করতাম না। হ্যাঁ, তুমি যদি বলো ওভারটেকিংয়ের সময় করবো না, ওভারটেকিংয়ের সময় অবশ্যই করবো, ওভারটেকিং না তো করতে পারবো না। অবশ্যই ওভারটেকের সময় ফুল থ্রটেল করতাম বা প্রায় ফুলের কাছে করতাম, তাহলে না হলে তো ওভারটেক হবেই না। কিন্তু মানে বসেই সঙ্গে সঙ্গে কোনো কারণ ছাড়া ঘুরিয়ে দিলাম, আবার ব্রেক মারলাম, এগুলো করলেই মাইলেজ পড়ে যাবে এনটর্কে। যেহেতু এনটর্কে তোমার মানে এর নামই এনটর্ক, টর্ক বেশি, ঠিক আছে। আর সেই কারণে টর্কটাকে তুমি কন্ট্রোলে রাখতে হবে একমাত্র তখনই স্পিড তুলবে, কিন্তু তুমি স্লোলি তোলো স্পিডটা, মানে বসেই ঘুরিয়ে না দিয়ে একটু ডিস্টেন্সে যাও, তারপর আস্তে আস্তে মানে গ্র্যাজুয়ালি স্পিডটা তুললে মাইলেজটা পাওয়া যায়। তো এরকম টেস্ট করে 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 আমার এগুলো 60-70 কিলোমিটার গাড়ি চলতো, এন্টার 125 এস এডিশনের কথা বলছি। তো ওটাতে আমি 48 মিনিমাম আর 52 ম্যাক্সিমাম এই মাইলেজটা পেতাম। এখন আমার কাছে এই মুহূর্তে তো কোনো প্রুফ নেই, বাট মিথ্যে কথা বলে লাভ নেই, ওটাতে পেতাম এই মাইলেজটাই পেতাম, ওটাতে 48 থেকে 52, মানে 48-এর নিচে নামলে আমি টেনশন করতাম যে কিছু নিশ্চয়ই গাড়ির কোনো সমস্যা হচ্ছে বলেই 48-এর নিচে মাইলেজ দিচ্ছে, কারণ আমাকে 48-এর নিচে মাইলেজ দিত না। তো ওটাকে আমি এই জন্য পছন্দ করতাম বা এখনও পছন্দ করি, ঠিক আছে। ওটা তুমি যেরকম চালাবে। আর একটা জিনিস ছিল, এটাতে এই জিনিসটা দেখায় না, ওটাতে লাইভ শো করতো, ঠিক আছে, ইকোনমিক আর পাওয়ার মোড। ইকোনমিক আর পাওয়ার মোডে যে গ্রিন লাইটটা জ্বললে ওটা ইকোনমি, আর হলুদ লাইটটা জ্বললে ওটা পাওয়ার মোড। তো তুমি যদি 57 থেকে গ্র্যাজুয়ালি তুলে 57 থেকে 62 মধ্যে চালাও, ওটা ইকোতেই থাকবে। পাওয়ারে খুব রেয়ার, যখন ওভারটেক করবে তখন পাওয়ারে যাবে, নাহলে কিন্তু পাওয়ারে যাবে না, ঠিক আছে। আর যখনই ইকোনমির মধ্যে ওটা চলছে, তুমি জানবে তুমি ভালো মাইলেজ পাচ্ছ। এন্টার 125 রেস এডিশনের কথা বলছি আমি, এখন এন্টার 150 আসেনি, ঠিক আছে। তো সেইটা হচ্ছে ওটাতে মাইলেজ বের করা, এটাই হচ্ছে আমার মানে সব ছিল প্ল্যান, বা প্ল্যান বলবো না, স্ট্র্যাটেজি বলতে পারো, যে সঙ্গে সঙ্গে হাই পিক আপ না দেওয়া, একমাত্র ওভারটেকিং বাদ দিয়ে, আর কোনো কারণ ছাড়া ব্রেক হঠাৎ করে ব্রেক জোরে কষে দেওয়া, একদম জোরে ব্রেক ডবল ব্রেক না মারা, ঠিক আছে। আর মানে তুমি ব্রেক মারার আগে অ্যাকচুয়ালি ব্রেক মারাটা তো প্ল্যানের মধ্যে পড়ে, তুমি যখন সামনে যখন সবসময় না, তুমি যখন সামনে শিওর থাকবে যে আমার যেমন সামনে দেখতে পাচ্ছি জ্যাম আছে, ঠিক আছে, আমি আগে থেকে থ্রটলটা একটু স্লো করে দিলাম যাতে কষিয়ে ব্রেকটা না মারতে, আমি ব্রেক মারিনি, ঠিক আছে, দেখো বেরিয়ে গেলাম। এটা তুমি জোরে এসে মারলে ন্যাচারাল ব্যাপার, তোমার মাইলেজ কমবে কষিয়ে ব্রেক মারলে বারবার। তো এইগুলো স্ট্র্যাটেজি ছিল, কারণ এনটর্কে তো হাই পিক আপ হাই পারফরমেন্স যখন মাইলেজ তোমার জুপিটার অ্যাক্টিভার মতো দেবে না, এটাই স্বাভাবিক। কিন্তু তার মধ্যেও আমি 48-52 এসি, মানে তোমরা বুঝতে পারছো চালানোটাই মেন আমার অস্ত্র ছিল, চালানোর স্টাইলটা। তো তোমরা ট্রাই করতে পারো যেটা বললাম, বসেই হাই থ্রোটল না মারা, ব্রেকিংটা একটু বুঝে করা, আর তোমার 57 থেকে 62 হাই স্পিডটা এর মধ্যে রাখা, বা 63, দেখবে ওই সময়ের মধ্যে হাই স্পিড রাখলেও তুমি ইকোনমিতে থাকবে, পাওয়ারে ওভারটেকিং ছাড়া পাওয়ারে যাবে না। আর ইকোনমিতে তুমি থাকছো মানে 48+ মাইলেজ পাবে। আমি মানে দীর্ঘদিন 5 ইয়ার্স ধরে টেস্ট করেছি, এরকম মাঝে একবার দুবার পেয়েছি আর পাইনি। সো ইট ইস এ ট্রায়াল অ্যান্ড টেস্টেড থিং, তোমরা দেখতে পারো। এন্টার 125-এ রেস এক্সপিতে হয়তো একটু কম হবে, ঠিক আছে, রেস এক্সপিতে একটু কম হবে, কিন্তু তোমার নর্মাল এই এনটর্কের যে বাকি মডেলগুলো ওগুলো তুমি পাবে, ঠিক আছে। তো এই গেল হচ্ছে এনটর্ক 125-এর ব্যাপার। তো প্রচণ্ড ঠান্ডা, মানে হাতে গ্লাভসটা আমি পড়তে ভুলে গেছি, মানে ওই জন্য আমার গলা কেঁপে যাচ্ছে, সাউন্ড কেঁপে, তোমরা তো বুঝতে পারবে কি পারবে না জানি না। এনিওয়েজ, এবার এনটর্ক 150-এর ব্যাপারে আসে, বেশি লম্বা টানবো না, ঠান্ডা লাগছে, কথা বলতে ইচ্ছা করছে না। তো যাই হোক, এনটর্ক 150 নেওয়ার পরে ম্যানুয়াল যেটা দেয় সঙ্গে, ওটা তোমরা অবশ্যই পড়বে। সে এনটর্ক 125 নাও আর 150 নাও, টিভিএসের থেকে ভালো, যেহেতু টিভিএসেরই একটা প্রোডাক্ট, তো নিজের বাচ্চাকে নিজের বাবা মা ছাড়া কেউ ভালো বেশি বুঝতে পারবে না, বিশেষ করে সে যখন একদম নতুন, ঠিক আছে।
টিভিএসের ইঞ্জিনিয়াররা নিশ্চয়ই বিভিন্ন রকম লম্বা টেস্টিং প্রসেসের পরে এগুলোকে রিলিজ করে, এই ভেহিকেল রিলিজ করে বলতে এই ভেহিকেলগুলোকে লঞ্চ করে, ঠিক আছে। তো ওদের থেকে বেটার আর কেউ জানবে না। তো তুমি ম্যানুয়ালটা পড়লে দেখতে পাবে ওখানে পরিষ্কার লেখা আছে যে প্রথম 1000 কিলোমিটারে এন্ড অফ রিসোর্ট আমি বলছি 125 টাকা মনে নেই ঠিক, ওটা তো এরকমই হবে নিশ্চয়ই। প্রথম 1000 কিলোমিটারে 50 স্পিড রাখতে হবে, ঠিক আছে। আর আরপিএমটাকে লিমিটে রাখতে হবে, কেননা ইঞ্জিন নতুন বাচ্চাকে যেমন প্রথমে মানে সে একটু বেশি সেন্সিটিভ হয়, সেরকম একটা ব্যাপার, ঠিক আছে। আস্তে আস্তে যেই বয়স বাড়বে, ওডো বাড়বে, কিলোমিটার বাড়বে, সেক্ষেত্রে সে তার ইমিউনিটি বাড়বে বাচ্চার ক্ষেত্রে, আর গাড়ির ক্ষেত্রে ইঞ্জিনটা আরও পাওয়ার স্ট্রং হবে। আর ইঞ্জিনে ইসিউ যে ম্যাপিং থাকে সেটা মোটামুটি বুঝে যায় তোমার মানে রাইডিং স্টাইলটা কীরকম, সেইভাবে মাইলেজটাও ওর ওপর ডিপেন্ড করে। তো যাই হোক, এত বেশি জ্ঞান হয়ে যাচ্ছে। তো আমি সেই কারণে প্রথম যে 1000 কিলোমিটার তোমরা দেখেছো নিশ্চয়ই আগের ভিডিওগুলোতে, 1000-এর আগে আমি মানে হয়তো একদম এক্স্যাক্ট 50 না 55 এরমের মধ্যে রেখে রাখার চেষ্টা করে দিই, ঠিক আছে। তো তার ফল কতটা পেয়েছি কিনা দেখি, এবার একটা অবাক জিনিসই হয়েছে, তোমরা জানতে পারো বলছি। তো তারপরে আমি 1000 কিলোমিটারের মধ্যে এরকম আগের সপ্তাহে আমি মানে রোববার দিন ফুল ট্যাঙ্ক করেছি, শনিবার দিন ফুল ট্যাঙ্ক করেছি, তো পরের শনিবার এসে আবার ফুল ট্যাঙ্ক করেছি, ঠিক আছে। তো সেইখানে আমি মানে অবাক ব্যবহার করা মানে আমার কিছুটা খারাপই লেগেছে, যেহেতু আগে ওটা ইন্টার 125 ভালো মাইলেজ পেতাম, এটাতে একটু কম মাইলেজ পেয়েছি আমি, একটু বলতে বেশ খানিকটা কম, 35-36 পেয়েছি, তাও হচ্ছে স্ট্রিট মোডে 50-এর মধ্যে স্পিড রেখে। তা আমি তো মানে সত্যি কথা বলতে দেখো এটাতে কোনো কিছু নেগেটিভ আমি পাইনি। তো ফার্স্ট এটাতেই আমার একটু মন খারাপ হয়েছিল যে মাইলেজ এতটা কম কী করে হয়, এটা তো 350 সিসির বাইক না, 250 সিসির বাইক না, যদি অটোমেটিক মাইলেজ কম হয় তা সত্ত্বেও এতটা কম হওয়ার কথা না। কারণ আমি রাফভাবে চালাইনি, রাফভাবে চালালে আমি মানতাম, যেটা আগের দিনে আমি চালিয়েছি তোমরা দেখেছো স্পিড টেস্টিংয়ের সময়, ওটা রাফ চালানো। যেটা আমি এখন চালাচ্ছি বা আগের দিন চালিয়েছি এগুলো রাফ চালানো কোনোভাবেই না। তো আমি অবাক যে 35-36 তো আনএক্সপেক্টেড, মনটা একটু খারাপই হয়েছে যে এই একটা নেগেটিভ একটু বেরিয়ে গেল ভেহিকেলটা, অন্য কোনো নেগেটিভ এখনো অবধি পাইনি আমি যে মাইলেজটা কম। তো তারপরে আমি রেগে কিছুটা আগের দিন তোমরা যে দেখলে না আমি বেশ টেনে চালালাম, স্পিড টেস্ট করার সময় টেনে চালাতেই হবে, কিন্তু আমি একটু মানে এটাও দেখলাম যে এমনিতেই যদি তুমি 35 মাইলেজ দাও তো সেক্ষেত্রে টেনে চালালে তো 28-30 দেবে যদি আমি 80-90 স্পিড মেনটেন করি। তো সেই এক্সপেকটেশান নিয়েই আমি চালিয়েছি আগের দিন, যে মাইলেজ বের করার জন্য চালাইনি বা গাড়িকে সেফ রাখার জন্য চালাইনি, কারণ 1000 কিলোমিটার হয়ে গেছে, আই এম ফ্রি টু গো নাও, ঠিক আছে। তো আগের দিন দেখলে প্রথমে স্ট্রিট মোডে চালিয়েছি, জ্যামের মধ্যে স্ট্রিট মোডে 80-90 স্পিডে চালিয়েছি, তারপরে রেস মোডটা ট্রাই করেছি, রেস মোডেও 90 স্পিডে চালিয়েছি, কারণ তার উপরে ওঠার জায়গা পায়নি, সেই স্পেসটা পায়নি, আমাদের এদিকে তো এরকম লম্বা স্ট্রেচ এরকম হাইওয়ে নেই। তো তারপরে জ্যামের মধ্যে রেস মোড চালিয়েছি, জ্যামের মধ্যে স্ট্রিট মোড চালিয়েছি, কলকাতার যে প্রপার মেট্রো সিটির জ্যাম হয় তার মধ্যে আমি এন্ড অফ দেশের কথাই সব বলছি চালিয়েছি। তারপরে এবার আমি তো জানি যে ওই রাত্রিবেলা এসে আমি ভরতে গেছি আবার ফুল ট্যাঙ্ক, আমার এরকমই মেথড করি, ফুল ট্যাঙ্ক ভরি তারপরে চালিয়ে এসে আবার ফুল ট্যাঙ্ক ওই অবধি করি, তারপর ডিভাইড করে নিই কিলোমিটারকে তেল দিয়ে, ওটাই আমার বেস্ট উপায়, ঠিক আছে। অনেকে ইউটিউবার দেখছি এখন এরকম টেস্ট করছে যে মানে পুরো ট্যাঙ্কটা খালি করে দিচ্ছে, গাড়ি স্টার্ট হচ্ছে না, বারবার স্টার্ট করছে, এটা কিন্তু গাড়ির ইঞ্জিনের জন্য খারাপ বলে রাখুন, তোমাদেরও জানো এটা তোমরা হয়তো অনেকেই। BX6 এর জন্য তো খারাপ, BX6 2 এর জন্য আরও খারাপ। রিজার্ভে পুরোপুরি মানে জিরো করাই যাবে না তোমার ট্যাঙ্কটাকে, ঠিক আছে, যেহেতু ফুয়েল ইঞ্জেকশন থাকে, অনেক কিছু ব্যাপার থাকে, এটা গাড়ির জন্য খারাপ। আমি জানি না যেসব ইউটিউবাররা এরকম করছে তারা নিজেদের গাড়িতে করছে না বলেই এরকম করছে, তারা টেস্ট ভেহিকেলে করছে, বাট শোরুম থেকে কী করে তাদের অ্যালাউ করছে আমি জানি না, শোরুম থেকে তাদের এগুলো দেওয়া কথা না, যাই হোক সেটা শোরুমের ব্যাপার, এটা করা ঠিক না, ঠিক আছে। BS6 ভেহিকেলে আমাকে অনেকদিন আগেই একজন বলেছিলেন যে BS6 ভেহিকেলে ফুয়েল সবসময় একটু এক্সট্রা হাতে রেখে চলবে, একদম লো এন্ড অবধি যাবে না, যে একদম শেষ সেই অবধি যাবো সেরকম করবে না। তো আমি সেদিন যেরকম টেনে চালিয়েছি তোমরা দেখেছো, মানে কোনো মাইলেজ বের করার জন্য চালাইনি একদমই। তো সেইখানে আমি এবার ফুল ট্যাঙ্ক করালাম, সন্ধ্যাবেলা গিয়ে ফুল ট্যাঙ্ক করিয়েছি। আমি জানি খুব ভালো হলে 29-30 পাবো, আর খারাপ হলে ওই 26-27-28 এরকম পাবো। মনটা খারাপই ছিল, কারণ তাহলে টেনে চালানোই ওরকমই মাইলেজ পাবো ভাবলাম।
তা সেদিন আমি যখন ভরাই, আমার এক্সাক্ট নাম্বারটা মনে আছে, 2.36 লিটার তেল লেগেছিল, আর আমি চালিয়েছিলাম 97 কিলোমিটার। ওই দিন যেদিন তোমরা যে দুটো ভিডিও দেখেছো, হিন্দি আর বাংলা, রেস মোড ট্রাই করলাম, হাই স্পিড তুললাম 90, সেইগুলো। তো সেই দিন আমি ভাবো 97 কিলোমিটার 2.36, তোমরা হিসাব করে দেখবে 42-এর কাছে মাইলেজ, ওই রকমভাবে রাফ চালানোর পরেও। তার মানে সেদিন দেখে আমার মনটা আবার ঠিকঠাকই হয়ে গেছে যে তার মানে মাইলেজ পাওয়া যাবে না সেটা না, মাইলেজ পাওয়া যাবে, কিন্তু আরেকটা ক্যাচ আছে, আমি বলছি। ঠিক আছে, আমি সেদিন নিজেই একটু ভেবে দেখলাম যে গাড়িটায় যখন ট্র্যাকশন কন্ট্রোল, এটা তো ট্র্যাকশন কন্ট্রোল আছে, তোমরা জানো নিশ্চয়ই, আর এন্টার 125 ট্র্যাকশন কন্ট্রোল ছিল না, আর সিঙ্গেল চ্যানেল এবিএসও ছিল না, এটাতে দুটোই আছে। তা আমি অনেক, যেহেতু ভিডিও দেখি অনেক জায়গায়, নিজের বাইক না থাকলেও আমি দেখেছি অনেক বাইকেই ট্র্যাকশন কন্ট্রোল এবিএস অন করা থাকলে ওটা একটু ইন্ট্রুসিভ হয়, চালানোর সময় ওটা চাকাটাকে কোনো না কোনোভাবে রেস্ট্রিক্ট করে, সেন্সারের জন্য হোক, যে কোনো কারণে হোক, ওটা সেফটি ফিচার আমি মানছি, কিন্তু ফ্রিলি চাকাটা সবসময় মুভ করে না, সেই কারণে কিন্তু মাইলেজটা স্বাভাবিক, বুঝতেই পারছে, চাকা যদি কোনো কারণে আটকে যায় বা ফ্রিলি মুভ না করতে পারে, তো মাইলেজটা তখন ড্রপ হবে। তা আমি সেটা ভেবেই, তোমাদের আমি পরে একটা আলাদা করে ভিডিও করে দেখাবো, এটাতে ট্র্যাকশন কন্ট্রোল এইখানে স্ক্রিনে অফ করার জায়গা আছে। ঠিক আছে, ট্র্যাকশন কন্ট্রোল আমি অফ করলাম, সেটা বেস মডেল না, টপ মডেল না, ট্র্যাকশন কন্ট্রোল অন অফ করার জায়গা আছে। এটা টিভিএস ভালো জিনিস করেছে, যে টপ মডেলেই খালি ব্যাপারটা দেয়নি, কারণ ট্র্যাকশন কন্ট্রোল সবসময় গায়ে লাগে না, এটা আমি নিজেও ফিল করেছি। বিভিন্ন জায়গায় ট্র্যাকশন কন্ট্রোল অফ করে চালানোটাই বেশি সেফ, সব জায়গায় ট্র্যাকশন কন্ট্রোল অন করে চালানোটা বুদ্ধিমানের কাজ না। আর এই ক্ষেত্রে আমি সেসব কিছু না, জাস্ট মাইলেজটার জন্য ট্র্যাকশন কন্ট্রোল অফ করেছি। তো ট্র্যাকশন কন্ট্রোল অফ করে চালিয়েছি, যেরকম খুশি চালিয়েছি, যেমন খুশি তেমন সাথে, যেমন প্রতিযোগিতা হয় সেরকম, যেরকম খুশি তেরম চালাও, সেরকমভাবে চালিয়েছি আমি। তো সেরকমভাবে চালানোর পরে আমি 42-এর মাইলেজ পেয়েছি, 42-এর কাছাকাছি। তো একটা জিনিস, সেদিন আমি পুরোপুরি লংয়ে চালিয়েছি, 97 কিলোমিটার একটা স্ট্রেচ বলতে পারো চালিয়েছি। ঠিক আছে, আর অন্যদিন আমি এই যে মাইলেজগুলো টেস্ট করেছি, সেগুলো আমি ব্রেক করে 5-10 কিলোমিটার, 20-30 কিলোমিটার করে চালিয়ে করেছি। সেক্ষেত্রে এন্টার 125-এও আমি দেখেছিলাম, যখন আমি লংয়ে চালাতাম না তখন কিন্তু ওটা মাইলেজ কম দিত, আর আমি যখন লংয়ে স্ট্রেচে যেতাম, একটা স্ট্রেচ, ঠিক আছে, হাইওয়ে হোক আর যাই হোক, তুমি যখন গাড়ি চালিয়েই যাচ্ছ, একদিনে পুরোটা রাইড করবে, তখন সেই ক্ষেত্রে ওটা কিন্তু মাইলেজ বেশি দিত, এটাতেও তাই। তো সেদিন একটা স্ট্রেচ করেছি 97, তো সেই ক্ষেত্রে আমাকে অনেকটা বেশি মাইলেজ দিয়েছে, 35-এর থেকে 42, একবারে 7 বেড়ে গেছে। প্লাস তোমরা ভাবো যে 35 যখন মাইলেজ পেয়েছি, তখন আমি স্লো চালিয়েছি স্ট্রিট মোডে, এটাতে আমি স্ট্রিট মোড, রেস মোড সব করে অলমোস্ট ফুল থ্রটল চালিয়েছি। ঠিক আছে, এটা হাই স্পিড 110-12 হবে, আমি 90 অব্দি গেছি। তো সেক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ 42 মাইলেজ পেয়েছি। ঠিক আছে, তো মাইলেজ দেয় না সেরকম না, তোমরা বুঝতেই পারলে। তো সামনে জ্যামের জায়গাটা চলে এসছে, সেই বিখ্যাত বাঁকড়াহাটের জ্যাম, দেখি কতটা কি জ্যাম আছে। তো শেষ করে দেবো, বেশি লম্বা টানবো না, একটু ওয়েট করো। তো ট্র্যাকশন কন্ট্রোল প্রথম শর্ত হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল অফ করা, একটা স্ট্রেচ লংয়ে যাওয়া, এইগুলো হচ্ছে ব্যাপার, এগুলোতে মাইলেজ দিচ্ছে। আর আমার আশা হচ্ছে, কিন্তু অতিরিক্ত ট্রেনে চালিয়েছি, অতটা ট্রেনে চালানো তো সবসময় চালাবো না, তুমি যদি একটা স্ট্রেচ চালাও, এটা 45 অব্দি মাইলেজ দেবে, এটা আমি বুঝে গেছি। আমি বের করেও তোমাদেরকে বলবো, তারপরে আলাদা করে ভিডিও বানাবো যখন লংয়ে রাইডে যাব, হয়তো এই উইকেই যাব। 25 তারিখ বড়দিনের, যাই হোক তোমার সবাইকে বড়দিনের শুভেচ্ছা আগে থেকেই। 25 তারিখে ওই সময় ছুটি আছে, ব্যাংকে তো ছুটির খুব অসুবিধা, তো একদিন যদি ছুটি পাওয়া যায় তো ওই সময় যাব। তখন সেক্ষেত্রে লংয়ে একটা স্টেজ গেলে আমি 45 বের করতে পারবো, ট্র্যাকশন কন্ট্রোল অফ করে। স্ট্রিট রেস সব মিলিয়ে ওই 70-75 স্পিড মেনটেন করলে, 80-85 স্পিড মেনটেন করলে আমার মনে হয় 45 বেরিয়ে যাবে। কারণ সেদিন যদি ওই চালানোর পরে 42 বেরোতে পারে, ওরমভাবে চালানোর পরে, তো 45 ইজ অ্যাচিভেবল আমার মনে হয়। তো 150 সিসির বাইক, এরকম হিউজ পিক আপ, বাইক বললাম, স্কুটি, এরকম হিউজ পিক আপ, তো সেক্ষেত্রে এই মাইলেজটা কি খারাপ? তোমরা কমেন্ট করে জানাও। আমার মনে হয় না খারাপ, সিটির মধ্যে তো একটু কম পাবে, কিন্তু একটা স্ট্রেচ তোমরা চালালে, ঠিক আছে, ভালো মাইলেজ বের করতে পারবে এর থেকে, এন্টার 150 থেকেও। আর এন্টার 125 থেকে তো আমি বললামই, ঠিকভাবে তোমরা স্ট্র্যাটেজি মেনে চালালে তোমার 48-50 এরকম মাইলেজ কিন্তু দিয়ে দেয়। তার বেশি বলবো না যে 60 দেয়, এসব ফালতু কথা বলে লাভ নেই। তাহলে তোমার জুপিটার কিনতে হবে সেক্ষেত্রে, এটা তোমার জন্য না। কিন্তু এটাতে একদম মাইলেজ দেবে না, এই কথাটা ঠিক না, মাইলেজ কিন্তু দেবে, যে চালাবে তার উপর অনেকটা ডিপেন্ড করবে। তো জ্যামের জায়গা চলে এসছে, ভিডিওটা বেশি লম্বা করবো না, বাংলায় আলাদা করে তোমার জন্য বানালাম ভিডিওটা, ঠিক আছে।
আমি এটা হিন্দিতেও বলেছি মাইলেজের ব্যাপারটা, কারণ ইন্টর্কের মাইলেজ নিয়ে সবার কমপ্লেন, এই জন্য আলাদা করে মাইলেজ উপর বেস করেই ভিডিওটা বানালাম। কারণ ইন্টর্কে সবাই মাইলেজটাকে নেগেটিভ ধরে, যে ইন্টর্কে সব ভালো কিন্তু মাইলেজ দেয় না। কিন্তু মাইলেজ দেয় আর কি, মানে একদম দেয় না সেটা না, দেয় মাইলেজ দিয়ে, একদম দেবে না সেরকম ব্যাপার না, তো দেয় মাইলেজ। যে চালাবে তার উপরে ডিপেন্ডেন্ট, অ্যান্ড কিছুটা তোমার কন্ডিশন কীরকম রাস্তা, ঠিক আছে। আর ট্র্যাকশন কন্ট্রোলের ব্যাপারটা বললাম, এটাতে এবিএস অফ করা যায় না, যদিও ওটা সেফটি ফিচার একটা, ওটা অফ করার জন্য না, কিন্তু এবিএসও যদি অফ করা যেত, সুইচেবল এবিএস থাকতো, তাহলে সেক্ষেত্রে মাইলেজ আরেকটু বাড়তো, অলমোস্ট 125 অ্যাট পার চলে যেত, যেটা আমি পেতাম। কিন্তু ঠিক আছে, মানে যে জন্য এই ভেহিকেলটা নেওয়া, এন্টার 125 চেঞ্জ করে আমি নিয়েছি, যে পাওয়ার পিক আপ মজার ফানের জন্য নিয়েছি, তো সেটা তুমি যখন পাচ্ছ তোমাকে তো কিছুটা তো স্যাক্রিফাইস করতে হবে। ভেহিকেলের আর কোনো নেগেটিভ আমি পাইনি এখনো অবধি, মানে যেটা নেগেটিভ বলতে অ্যাকচুয়ালি যেটা নেগেটিভ, মানে যেটার জন্য কেউ বলতে পারে না এটার জন্য বাইকটা মানে গাড়িটা নেওয়াই যাবে না, টিল ব্রেকিং সেরকম কিছু পাইনি আমি। একমাত্র মাইলেজটাই একদমই একটু মন ভেঙে গেছিলো যে 35 মাইলেজ এতটা কম। সেক্ষেত্রে এখন তো দেখছি যে না, এটা তো মাইলেজ বের করতে পারবে, আর রেস মোড স্ট্রিট মোড সবের জন্যই বের করবে মাইলেজ। কিন্তু ব্যাপার হচ্ছে মানে একটা স্ট্রেজ গেলে ওই মাইলেজটা পাবে, মানে ভেঙে ভেঙে 5-10 কিলোমিটার করে করে চালালে মাইলেজটা অ্যাকচুয়ালি তুমি বুঝতে পারবে না। তো এই হলো, এই জন্যই আলাদা করে ভিডিওটা মাইলেজের জন্য করলাম। আজকে ভেবেছিলাম ভিডিও করবো না, পরদিন সকালে ভিডিও করবো। আশা করি আজকে 1080 FPS 1080p 60 FPS শ্যুট করছি। আশা করি রাত্রিবেলা ডিজিআই ঠিকঠাক ক্যাচ করছে। ভেবেছিলাম ডিজিআই না থাকলে করতাম না, এর লো লাইট ক্যাপাবিলিটি খুব ভালো ডিজিআই, তোমরা জানো নিশ্চয়ই। রিসেন্টলি অবশ্য ডিজিআই অ্যাকশন 4.6 লঞ্চ হয়েছে, তো আমার এটাই সাফিসিয়েন্ট আমার জন্য, কারণ আমি বেশি হাই লেভেলের ব্লকার নই। এটা লো লাইট ক্যাপাবিলিটি গোপ্রোর থেকে বেটার আমার মনে হয়েছে আর কি। তোমরা আরও ভালো বলতে পারবে। দেখো কোনো ননসেন্স, দেখলে সামনে রাস্তায় থুতু ছিটিয়ে চলে গেল। রাস্তাঘাটে চলা মানে মানে ক্যালাস লোকজনে ভর্তি, কী আর বলবো। তো যাই হোক, মাইলেজের জন্যই আলাদা করে ভিডিওটা বানালাম। বড়দিন সবাই এনজয় করো। অ্যাকচুয়ালি শীতকালটা সব থেকে এনজয়েবল সময় সারা বছরের মধ্যে। তো মেরি ক্রিসমাস, সামনে হ্যাপি নিউ ইয়ারও আসছে, ঠিক আছে, সেটাতেও তোমরা এনজয় করো। অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। তো এখানে ভিডিওটা শেষ করি, সামনে এবার জ্যাম লেগে গেছে। বাই বাই, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো।